এই ছায়াটা হলো রাজা মোরাল, যে রাজ্য চালাতো ভয় দিয়ে। তোমরা যদি রাজা মোরাল সম্পর্কে জানতে চাও, জানতে হবে তার ভয়ঙ্কর অত্যাচারের ইতিহাস। আপনি ওই রাজার ইতিহাস বলুন, আমরা সবাই শুনতে চাই ওই রাজার ইতিহাস। তোমরা যখন এই রাজার ইতিহাস জানতে চাও, তাহলে শোনো। অনেক বছর আগে পাহাড় আর অরণ্যে ঘেরা এক রাজ্য ছিল, নাম তার কালভূমি। সেই রাজ্যের রাজা ছিল মোরাল। তার চোখে করুণা ছিল না, ছিল শুধু ভয় আর ক্ষমতার নেশা। প্রজারা তাকে রাজা মনে করতেন না, মনে করতেন একটা জীবন্ত অভিশাপ। রাজা একদিন এক প্রহরীকে ডেকে বললেন, প্রহরী, প্রহরী। বলুন মহারাজ, আপনি কি জানতে চান? প্রহরী, আমার রাজ্যে ঘোষণা করে দাও, আগামী সপ্তাহে সবাই যেন কর দেয়। আপনার আদেশ পৌঁছে দেওয়া হবে মহারাজ, আমি সকল প্রজাকে জানানোর ব্যবস্থা করছি। শোনো প্রজারা, মহারাজের আদেশ, আগামী সপ্তাহের মধ্যেই প্রত্যেক ঘর থেকে কর দিতে হবে। কেউ অমান্য করলে কঠোর শাস্তি পাবে। রাজার হুকুমে রাজার লোকেরা সকল প্রজাদেরকে কর দেওয়ার কথা জানিয়ে দেয়। এরপর তারা চলে যায়। এক সপ্তাহ পর প্রজারা কর দিতে শুরু করে, কিন্তু আর্থিক সমস্যার কারণে অনেক প্রজা কর দিতে পারে না। এক প্রহরী রাজাকে গিয়ে বললেন, মহারাজ, অনেক প্রজা কর দিতে পারছে না, তারা আর্থিক সংকটের মধ্যে আছে। যে প্রজা কর দিতে পারবে না, সেই রাজ্যে বাতাসও পাবে না। যারা যারা কর দিতে পারছে না, তাদেরকে মৃত্যু কুয়োয় ফেলে দাও। যারা যারা কর দিতে পারেনি, রাজার হুকুমে তাদেরকে মৃত্যু কুয়োয় ফেলে দেওয়া হয়। সেই কুয়োর মধ্যে নেই কোনো আলো, নেই কোনো বাতাস। প্রজাদের শ্বাসকষ্ট হয় এবং তারা দমবন্ধ হয়ে মারা যেতে থাকে। একদিন রাজা জানতে পারলেন তার রাজ্যের মানুষ হাসছে। রাজা এক অদ্ভুত আইন জারি করলেন তার রাজ্যে। রাজা ছাড়া অন্য কেউ হাসতে পারবে না। যদি কেউ হাসে, তাহলে তাকে শাস্তি পেতে হবে। রাজার হুকুম অমান্য করে যদি কেউ হাসত, তাহলে তাকে চাবুক মারা হতো। এই রাজ্যের মধ্যে ছোট্ট একটা বাড়িতে থাকত আরিফ ও তার পরিবার। আরিফের বাবা জমিতে কৃষি কাজ করে সংসার চালায়। খেতে বসে আরিফের বাবা বলেন, আজ ভাতের সাথে ভালো তরকারি হয়নি, তবুও তোমরা খেয়ে নাও। বাবা, সমস্যা নেই, আমরা খেয়ে নেব। আরিফ, আজকে আমার কাজ থেকে ফিরতে দেরি হবে, খেতে অনেক কাজ আছে। তুই নুসরাতের দিকে খেয়াল রাখিস, দুপুরে আমার জন্য খাবার নিয়ে আসিস খেতে। ঠিক আছে আব্বা। এরপর আরিফের বাবা ঘর থেকে বের হয়ে ক্ষেতের দিকে গেল। এরপর আরিফ আর নুসরাত ঘরের একটা রুমে বসে রান্নাবাটি খেলছিল। হঠাৎ আরিফ নুসরাতকে বলল, বোন, আমি আর খেলবো না, আমি একটু বাজারের দিকে যাব। তুই ঘরে থাকিস, কোথাও যাস না। ঠিক আছে ভাইয়া। আরিফ তার বোনের পাশ থেকে উঠে বাজারে যাওয়ার জন্য ঘর থেকে বের হলো। ঘরের পাশের একটা রাস্তা দিয়ে বাজারের যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। আরিফ বাজারে পৌঁছে একটা কেকের দোকানের কাছে গেল। আজ তার বোনের জন্মদিন, তাই বোনকে সারপ্রাইজ দেওয়ার জন্য দোকান থেকে একটা কেক নিল। সে মনে মনে ভাবল, আজ আমার বোন অনেক খুশি হবে এই কেকটা পেয়ে। অন্যদিকে রাজা মোরাল আজ রাজপ্রাসাদ থেকে ঘোড়ার গাড়িতে চড়ে বের হলো রাজ্য ভ্রমণের জন্য। সে রাজ্যের বিভিন্ন স্থান ঘুরে দেখতে লাগল। আরিফ কেক নিয়ে বাড়ির দিকে রওনা দিল। তারপর সে বাড়ির সামনে এসে কেক হাতে নিয়ে বাড়ির ভিতরে ঢুকল। আরিফ কেকটা নিয়ে ঘরে ঢোকার পরে নুসরাত দেখে বলল, ভাইয়া, এটা কি? বোন, তোর আজ জন্মদিন, তাই তোর জন্য একটা কেক আনলাম। চল, কেকটা কাটবি। কেকটা কাটার জন্য আরিফ নুসরাতকে নিয়ে অন্য একটা রুমে গেল। সেখানে গিয়ে আরিফ বলল, বোন, এবার কেকটা কাট। ঠিক আছে ভাইয়া। হ্যাপি বার্থডে টু ইউ নুসরাত, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটা শেষ হলে তারা কেক খায়। তারপর আরিফ বলে, বোন, বাবা আমাকে তো ভাত নিয়ে যেতে বলছিল। আমি এখন ভাত নিয়ে যাব, তুই ঘরে থাকিস। আরিফ তার বাবার জন্য ভাত নিয়ে ঘর থেকে বেরিয়ে ক্ষেতের দিকে গেল।
রাজা মোরাল রাজ্য ভ্রমণ করে আরিফের বাড়ির পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তখন দেখলেন নুসরাত রাস্তার পাশে উঠোনে বসে খেলছে। এরপর রাজা ঘোড়ার গাড়িতে করে রাজপ্রাসাদে ফিরে এবং ঘোড়ার গাড়ি থেকে নেমে প্রাসাদের ভেতর ঢোকে। এদিকে রাজার হুকুমে প্রহরীরা নুসরাতকে ধরে নিয়ে গেল রাজবাড়িতে। আরিফ ভাত নিয়ে তার বাবার কাছে খেতে যায়। তখনও তার বাবা কাজ করছিল। তারপর তার বাবা কাজ শেষ করে ভাত খেতে বসল এবং বলল, নুসরাত বাসায় একা আছে, তুই এখন যা আরিফ। বাবার কথা মতো আরিফ উঠে বাড়ির দিকে যায়। সে বাড়িতে পৌঁছে নুসরাতকে দেখতে না পেয়ে নুসরাতকে ডাকে। বোন, এই বোন, বোন। আরিফ নুসরাতকে না পেয়ে পাশের বাসার জিহাদ ভাইয়ের কাছে গিয়ে বলে, জিহাদ ভাই, তুমি কি নুসরাতকে দেখেছো? দেখেছি। ওকে তো দুজন প্রহরী ধরে নিয়ে রাজবাড়ির দিকে গেছে। কি, রাজবাড়ির দিকে? তাহলে আমাকে কিছু করতে হবে। তোমার এখন কিছু করার দরকার নাই। তোমার বাবা আসলে তুমি তাকে নিয়ে রাজপ্রাসাদে যেও। ঠিক আছে জিহাদ ভাই। জিহাদের সাথে কথা বলার পর আরিফ বাড়িতে ফিরে আসে। একজন প্রহরী রাজাকে গিয়ে বলে, মহারাজ, নুসরাতকে রাজবাড়িতে নিয়ে আসা হয়েছে। ওকে রাজবাড়ির কারাগারে আটকায় রাখো। ওকে খাবার বা পানি কিছুই দেবা না। এরপর রাজা প্রহরীকে যেতে বললেন এবং প্রহরী রাজার কথা মতো ওখান থেকে চলে গেল। রাজার হুকুমে নুসরাতকে রাজবাড়ির কারাগারে আটকে রাখা হলো। এদিকে নুসরাতের বাবা বাড়ি ফিরে আরিফকে বলল, আরিফ, ঘরে তুই একা কেন? নুসরাত কোথায়? বাবা, নুসরাতকে দুজন প্রহরী ধরে নিয়ে রাজবাড়ির দিকে গেছে। রাজবাড়ির দিকে? কিন্তু কেন? আমি জানি না বাবা। তাহলে তো আমাদের রাজবাড়ির দিকে যেতে হয়। দেরি করা যাবে না, এখনই রাজবাড়ির দিকে বেরোতে হবে। চলো রাজবাড়ির দিকে যাই। আরিফ ও তার বাবা ঘর থেকে বেরিয়ে রাজবাড়িতে চলে এলো। মহারাজ, নুসরাতের বাবা আপনার সাথে দেখা করতে এসেছে। ঠিক আছে, তাকে পাঠিয়ে দাও। প্রহরী গিয়ে নুসরাতের বাবা ও ভাইকে পাঠিয়ে দিল। তোমরা আমার কাছে কেন এসেছো? মহারাজ, আপনার প্রহরীরা আমার মেয়েকে ধরে রাজবাড়িতে এনেছে। ও এখনো খুব ছোট। অজান্তে যদি কোনো ভুল করে থাকে, দয়া করে তাকে ক্ষমা করে দিন। না, রাজবাড়ির নিয়ম ভাঙলে ক্ষমা নেই। আমার দরবারে দয়া চলে না। ওকে কারাগারেই থাকতে হবে। মহারাজ, দয়া করে বলবেন আমার মেয়ের কি অপরাধ? আমার রাজ্যে হাসা অপরাধ। হাসার অধিকার শুধু রাজার। সেই হাসিটাই তোমার মেয়ে হেসেছিল। মহারাজ, আমার মেয়ে এখনো শিশু। অজান্তে সে হেসে ফেলেছে। দয়া করে তাকে ক্ষমা করুন। না, আমার সিদ্ধান্ত বদলাবে না। ওকে কারাগারেই থাকতে হবে। মহারাজ, দয়া করে একবার নুসরাতের সঙ্গে দেখা করার অনুমতি দিন। না, কারাগারে যাওয়ার অনুমতি নেই। তোমরা এখন আসতে পারো। মহারাজের সাথে কথা বলার পর নুসরাতের বাবা ও ভাই ওখান থেকে চলে গেল নিরুপায় হয়ে। কারাগারে থাকতে থাকতে নুসরাতের অনেক খিদে পায়। সে খাবার পাবার জন্য ডাকাডাকি করে। কেউ আছেন? অনেক খিদে লেগেছে আমার। দয়া করে কেউ একটু খাবার দিন। নুসরাতের ডাকে কেউ সাড়া দেয় না। সে ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে থাকে। না খেতে পেয়ে ধীরে ধীরে নুসরাত অসুস্থ হয়ে পড়ে। না খেতে পেয়ে 7 দিন পর নুসরাত কারাগারে মারা যায়। তোর মৃত্যুর জন্য যে রাজা দায়ী, তার শাস্তি আমি নিজেই দেব। আরিফ কি পারবে নুসরাতের মৃত্যুর বদলা নিতে, নাকি কোনো নতুন বিপদে পড়বে?